কাজের ফাঁকে সুযোগ পেলেই আমার হবি হলো অফবিট কোনো একটা জায়গা ঘুরে আসা, আর সেটা অবশ্যই হতে হবে পকেট ফ্রেন্ডলি। আমার এবারের ডেস্টিনেশন ছিল ভুটানের একটি শহর ফুংশেলিং। 5 ফেব্রুয়ারি দুপুর 3টের তিস্তা জোসা এক্সপ্রেস ধরে শিয়ালদা থেকে 15 ঘন্টার জার্নি করে পরের দিন সকালে পৌঁছে গেলাম নিউ আলিপুরদুয়ার। স্টেশন থেকে মাত্র 8 ঘন্টা দূরেই ছিল জলদাপাড়া ইউথ হোস্টেল। আমরা থাকার জন্য সেদিন বেছে নিয়েছিলাম ওই হোটেলটা। আমরা বুক করেছিলাম 4 বেডের একটি রুম, যেটার প্রাইস ছিল মাত্র 1200 টাকা। আমরা 4 জন বন্ধু থাকছিলাম, যেটা আমাদের পার হেড পড়েছিল মাত্র 300 টাকা। জলদাপাড়া ইউথ হোস্টেলের সার্ভিস আমার ভীষণই ভালো লেগেছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ফাস্ট সার্ভিস, সমস্ত রকমের সুযোগ সুবিধা, জল, ওয়াইফাই সমস্ত কিছুই কিন্তু খুবই অ্যাভেলেবেল ছিল। থাকার জন্য পকেট ফ্রেন্ডলি অপশন হিসাবে ইউথ হোস্টেল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। হোটেলে এসে একটু ব্রেকফাস্ট করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা সকাল 9টায় বেরিয়ে পড়লাম ভুটানের ফুংশেলিং শহরের উদ্দেশ্যে। আমাদের আজকের পুরো ভুটান শহর ঘুরিয়ে দেখার দায়িত্বে ছিলেন রমেশ বাবু, আমাদের ড্রাইভার, যিনি খুবই হেল্পফুল ছিলেন। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, আর এটা কিন্তু ডেসক্রিপশন বক্সেও থাকবে, তোমরা যে কেউ কন্ট্যাক্ট করতেই পারো। ভুটানে ঢোকার জন্য যেটা মাস্ট সেটা কিন্তু হলো অরিজিনাল আধার কার্ড অর ভোটার কার্ড। তবে ঢোকার আগে কিন্তু স্ক্যান করে একটা আলাদা ভুটানের পরিচয়পত্র বানিয়ে নিতে হবে, যেটা 20 টাকা পার হেড করে আমাদেরই ড্রাইভারের চেনা একজন করিয়ে দিয়েছিলেন, যাতে আমাদের খুবই সুবিধা হয়েছিল। ভুটান যাওয়ার পথে আমাদের চোখে পড়ল তোরসা নদী এবং তার সংলগ্ন একটি মন্দির। মন্দিরটি দেখার লোভ সামলাতে পারলাম না। মন্দিরে বেশ কিছুক্ষণ থেকে প্রণাম টনাম করে মন্দির সংলগ্ন তোরসা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। ভুটানের পথে যেতে যেতে আমাদের গাড়ির এক্সপেন্সটা বলে দিই। আমাদের টোটাল ছিলেন 5 জন এবং আমাদের গাড়ির টোটাল এক্সপেন্স পড়েছিল 6500 টাকা একদিন কমপ্লিট ঘোরার জন্য। এবং পরের দিন উনি কিন্তু অন্য হোটেলেও আমাদেরকে রেখে এসেছিলেন। এইটা পুরো মিলিয়ে পড়েছিল 6500 টাকা। আমরা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বুকিং করে নিয়েছিলাম। এরপর প্রায় আধ ঘন্টা 40 মিনিটস মতো ড্রাইভ করার পরে আমরা ফাইনালি ছিলাম ল্যান্ড অফ ড্রাগন ভুটানে। ভুটানের এই শহরটা কিন্তু খুবই সুন্দর, শান্ত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কিন্তু কোনো রকমেরই নয়েজ একদম নেই, কারণ এখানে হর্ন দেওয়াও কমপ্লিটলি প্রহিবিটেড। আজকে আমরা ঘুরে দেখব ভুটানের 5টা খুবই ফেমাস ভিউ পয়েন্ট। তার মধ্যে থাকছে 3টে মনাস্ট্রি, একটা ভুটানের ভেরি ফেমাস হ্যাঙ্গিং ব্রিজ অ্যান্ড ভুটানের মার্কেট।
এই মুহূর্তে আমরা কিন্তু আর নিজেদের দেশে নেই, আমরা চলে এসেছি ভুটানের মাটিতে ফুংশেলিং শহরে। চলো এবার তোমাদেরকে ঘুরে দেখাই বেশ কিছু ভিউ পয়েন্টস। আমাদের এখানে ফার্স্ট ভিউ পয়েন্ট হলো এখানের হ্যাঙ্গিং ব্রিজটা। লেটস গো এন্ড ওয়াচ। এই হ্যাঙ্গিং ব্রিজটার নাম হলো আমোচো হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে আমোচো নদী, আর এই ব্রিজটার মধ্যে দিয়েই শহরের অন্যান্য অঞ্চলের সাথে ফুংশেলিং শহরের যোগাযোগ। বহু ট্যুরিস্ট ব্রিজের এই সৌন্দর্যের জন্য এখানে আসেন এবং ছবি ভিডিও তো অবশ্যই। আমরাও বন্ধুদের সাথে মজা করে তুলে নিয়েছিলাম বেশ কিছু ছবি আর ভিডিও এই মুহূর্তগুলোকে বন্দি করে রাখার জন্য। হ্যাঙ্গিং ব্রিজে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চললাম ভুটানের একটি মনেস্ট্রির উদ্দেশ্যে। এখানে সব মনেস্ট্রিরই কিন্তু অলমোস্ট কিছু এন্ট্রি ফি রয়েছে। এখানে এই মনেস্ট্রিতে নিয়েছিল 50 রুপিস পার হেড করে এন্ট্রি ফি। ভীষণ সুন্দর, মন ভালো করা ছিমছাম পরিবেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর তবে প্রেয়ার হলের মধ্যে কিন্তু ক্যামেরা কমপ্লিটলি প্রহিবিটেড। এই মনেস্ট্রি সংলগ্ন একটা খুব সুন্দর মাঠ রয়েছে যেখানে ঢুকে কিন্তু বসে থাকা যায়। আমি বহু ভুটানি পরিবারকে দেখলাম তাদের পরিবারের সাথে এখানে লাঞ্চ পিকনিক করছে। ভিজিট করা দ্বিতীয় মনেস্ট্রির নাম ছিল খারবান্দা মনেস্ট্রি। মনেস্ট্রির যে উইশিং বেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ক্লকওয়াইজ বাজাতে হবে। এমনকি বহু মানুষকে আমি দেখছিলাম যারা মনেস্ট্রি পরিক্রমা করছিলেন, সেটাও কিন্তু ক্লকওয়াইজই করার নিয়ম।
সকাল থেকে বেশ প্রচুর ঘোরাফেরা করার পরে আমাদের পেয়ে গেছিলো ভীষণ খিদে। আশেপাশেই কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে আমরা নিজের পছন্দসই একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম, যেটার ভেতরটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিমছাম। আর আমরা বেশ অনেক রকমের খাবার অর্ডার করেছিলাম। দাম কিন্তু সবই ওখানে ছিল ওদের কারেন্সিতে, তবে ভুটানি আর ইন্ডিয়ান কারেন্সি কিন্তু সেম, মানে ওখানে যদি 100 রুপিস প্রাইস হয় তাহলে সেম ইন্ডিয়ান কারেন্সিতে 100 রুপিস দিতে হবে। আর ওখানে সব জায়গাতেই কিন্তু ইন্ডিয়ান ক্যাশ চলছিল, তাই পেমেন্ট করতে কোথাও কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, অনলাইনের ওপর ভরসা একেবারেই করা ঠিক নয়, কারণ ইন্ডিয়ান কোনো সিম কিন্তু ভুটানের মধ্যে কাজ করবে না, তাই পর্যাপ্ত পরিমাণে ক্যাশ ক্যারি করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা অর্ডার করেছিলাম পর্ক, নুডলস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজ মাঞ্চুরিয়ান অ্যান্ড স্পেশাল ভুটানিজ ডেলিকেসি এমাদাশি। খাবার দাবারের মান কিন্তু এখানে সত্যিই ভীষণ ভালো, দাম এবং কোয়ান্টিটি সবই বেশ ভালো, দাম খুবই অ্যাফোর্ডেবল, অলমোস্ট ইন্ডিয়ার প্রাইসের মতনই, আর কোয়ান্টিটিও একদম যথেষ্ট ভালো। তবে এখানের মজার ব্যাপার হলো এখানের চামচগুলো কিন্তু দেখার মতন, চামচগুলোতে এরকম ড্র্যাগনের ডিজাইন করা রয়েছে। এখানে প্রচুর ছোট ছোট জিনিস অবজার্ভ করা রয়েছে। খাবার দাবার ভালোই লেগেছিল আমার সব কিছু, তবে ফ্রাইড রাইসের চালটা কিন্তু ইন্ডিয়ার চালের থেকে একটু অন্যরকম, তো সেটা কারোর ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আর এমাদাচি, ভুটানে গিয়ে ভুটানিজ ডেলিকেসি আমার ট্রাই করা ফার্স্ট এমাদাচি, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। তো আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড ডিশ। এছাড়া ট্রাই করেছিলাম এখানের পর্ক মোমো। এখানের মোমো ভীষণই ভালো এবং পর্কগুলো কিন্তু ভীষণ ওয়েল কুক। খাওয়া দাওয়া নিয়ে সত্যিই কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, তবে ভুটানে কিন্তু কোনো রকমের স্ট্রিট ফুড অ্যালাউড না, কোনো রকমের স্টল কিন্তু পাওয়া যাবে না, খেতে গেলে রেস্টুরেন্টে গিয়েই খেতে হবে। 5 জনের বিল এসেছিল 2000 টাকার কাছাকাছি। আমাদের খেতে অলমোস্ট 400 থেকে 450 নিচে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, যেটা আমার কাছে বেশ সারপ্রাইজিং ছিল। তো এখনও অবধি আমাদের ভুটান ট্রিপ কিন্তু ভেরি মাচ বাজেট ফ্রেন্ডলি। লাস্টে আমি অবশ্যই দিয়ে দেবো কস্ট ডিভিশন যে আমার টোটাল একদিনে কত টাকা পড়লো, হুইচ ইজ ডেফিনেটলি আন্ডার 2000। এই রেস্টুরেন্টের অপোজিটেই ছিল আমাদের দেখা লাস্ট মনেস্ট্রি, যার নাম হলো গুম্ফা মনেস্ট্রি। মনাস্ট্রির মধ্যেই চলছিল এখানকার ধর্মীয় সঙ্গীত এবং প্রার্থনা, এবং প্রচুর লামাদের দেখলাম ওনারা বসেছিলেন। তবে এখানে কিন্তু ফটোগ্রাফি একদম নিষিদ্ধ ছিল, যেটা আমি প্রথমে দেখতে পাইনি, তারপরে দেখতে পেলাম যে ওখানে কিন্তু করলে 1000 টাকা ফাইন। তো আমি অবশ্যই বন্ধ করলাম। আজ আমাদের লাস্ট যেটা করার ছিল সেটা হলো ভুটানের মার্কেট দেখা। তো এটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এদের ডিপার্টমেন্টাল স্টোরগুলো কেমন, এনাদের মার্কেট কেমন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো দেখলেই কিনতে ইচ্ছা করবে। বেশ কিছু ইন্ডিয়ান ব্র্যান্ডসও রয়েছে, কিছু আলাদা ভুটানিজ ব্র্যান্ডসও রয়েছে। সো ওভারঅল বেশ ইন্টারেস্টিং। আর পুরো মার্কেটটা তো ঘুরে দেখার মতো টাইম ছিল না, বাট যতটা ঘুরেছি কিন্তু বেশ ভালো লেগেছে। সমস্ত জায়গাতে এখানে কিন্তু ইন্ডিয়ান কারেন্সি বা ক্যাশ গ্রহণ করে, তবে ক্যাশ ক্যারি করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো কিছু শপিং করতে গেলে। আমি বলেছিলাম ভিডিও শেষে ভুটান ঘোরার টোটাল কস্টটা কত পড়ছে সেটা দেখিয়ে দেবো। আমাদের হোটেলে থাকার কস্ট ছিল 400 পার হেড ফর টুডে। আমাদের কারের এক্সপেন্স ছিল 1080 পার হেড টুডে। আর আমাদের খাওয়ার দুপুরের লাঞ্চের এক্সপেন্স ছিল অলমোস্ট 400। বিভিন্ন জায়গায় মনেস্ট্রির এন্ট্রি ফি এবং পার্কিং মিলে আমাদের লেগেছিল অলমোস্ট 200 রুপিস। এই কস্টটা কিন্তু ডিপেন্ড করছে যে কোথায় তোমরা যাচ্ছ না যাচ্ছ বা কতজন আছে সেটার উপর। আমাদের যেহেতু 5 জন ছিল, সো ইট ওয়াজ ভেরি ভেরি মাচ পকেট ফ্রেন্ডলি ফর আস। ব্যাস এই ছিল আমাদের আজকের মতন ভুটানের ট্রিপ। ওভারঅল আমরা ভীষণ এনজয় করেছি, প্রচুর নতুন জিনিসপত্র দেখতে পেয়েছি, নতুন নতুন মানুষ দেখতে পেয়েছি। সো ওভারঅল এটা খুবই এক্সাইটিং অভিজ্ঞতা ছিল এবং আমার প্রথম ইন্ডিয়ার বাইরে কোনো একটা জায়গা ভ্রমণ করা হলো। সো আই হোপ ইউ ফাউন্ড দিস ব্লগ ইনফরমেটিভ. For any kind of more information, you guys can comment on it. I hope you enjoyed. Don't forget to like, share, subscribe and of course comment. খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা এক্সাইটিং ব্লগ। मतलब जो आपको घर दिखाएगा मैं और मेरा पापा दोनों ही